আমরা সবাই স্বাবলম্বী হতে চাই, আর স্বাবলম্বী হওয়ার জন্য বর্তমান সময়ের জনপ্রিয় একটি পন্থা হলো অনলাইন বিজনেস। কিন্তু এই অনলাইন বিজনেস করতে গিয়েও অনেকেই সফল হচ্ছে, আবার অনেকেই পর্যবসিত হচ্ছে হতাশায়। আসলে যে কোনো কাজ শুরু করতে গেলে আপনি যদি সঠিক পন্থা বা সঠিক ধাপ ফলো না করে শুরু করেন, তাহলে কিন্তু সেখানে হতাশার মুখ দেখবেন, সেটাই খুব স্বাভাবিক। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত জানবো আপনি কিভাবে কোন কোন সঠিক পথগুলো অবলম্বন করে আপনি আপনার অনলাইন বিজনেসটি শুরু করতে পারেন। আজকে আপনাদের সাথে আছি আমি নাইনা নাইমা। আমাদের এই চ্যানেলে মূলত আমরা অনলাইন বিজনেস এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিওতে আমরা মূলত 7টি ধাপ নিয়ে কথা বলবো। আসলে যে 7টি ধাপ ফলো করলে আপনি আপনার অনলাইন বিজনেসে সঠিক এবং সফলভাবে পরিচালনা করতে পারবেন। তো সেই 7টি ধাপ জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। 7টি ধাপের প্রথম ধাপটি হলো সিলেক্ট আর রাইট প্রোডাক্ট। আসলে অনলাইন বিজনেস হোক আর অফলাইন বিজনেস হোক, আপনার বিজনেসের সফলতা পেতে হলে প্রথম যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো একটা সঠিক প্রোডাক্ট সিলেক্ট করা। এই জায়গাটাই সবাই কিন্তু আমরা ভুল করি। যারা আসলে স্মল বিজনেস করছে বা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে, তারাও এখানে এসে ভুল করে। তো সেই আপনি একটা সঠিক প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করতে পারেন, তো চলুন সেটা একটু ছোট করে আমরা জেনে নিই। যেমন ধরুন, আপনি কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, সে ব্যাপারে আমরা ধরে নিতে পারি সেই প্রোডাক্টটি আপনি হয়তো প্রডিউস করবেন, নয়তো আপনি সোর্সিং করবেন। এখন আপনি প্রডিউস করেন বা সোর্সিং যাই করেন না কেন, যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো আপনার ওই প্রোডাক্টটি কাস্টমারের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে। এটি কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেহেতু আপনি প্রোডাক্টটি অনলাইনে বিক্রি করবেন, সেহেতু ওই প্রোডাক্টটি কিন্তু কাস্টমার শুধুমাত্র আপনার ছবি দেখেই কিনবে। তো এটা আপনার বিবেচনা করতে হবে যে যেই প্রোডাক্টটি আপনি সিলেক্ট করছেন সেটি কি কাস্টমার শুধু ছবি দেখে কিনতে অভ্যস্ত, বা নাকি সে ওই প্রোডাক্টটা ধরে দেখে কিনতে চায়, বা পাড়ার মুদি দোকান থেকে কিনতে চায়, বা কোনো ফিজিক্যাল স্টোর থেকে কিনতে চায়। সো যদি এইগুলো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ওই প্রোডাক্টটি কোনোভাবেই সিলেক্ট করতে পারেন না। তো এটি গেল একটা বিষয়। তো এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যদি অনলাইন বিজনেসের জন্য কোনো প্রোডাক্ট সিলেক্ট করি, সেটি অবশ্যই যেন সেটার গ্রহণযোগ্যতা অনলাইনে থাকে বা কাস্টমারের কাছে সেটার গ্রহণযোগ্যতা রমরমা হয়। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো, ধরেন আপনি একটা প্রোডাক্ট প্রডিউস করছেন বা সোর্সিং করছেন, কিন্তু সব কস্ট মিলিয়ে আপনি সেই প্রোডাক্টের দাম নির্ধারণ করলেন 100 টাকা। এখন ওই প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে আপনি দেখলেন মার্কেটে অন্যান্য কম্পিটিটররা সেই প্রোডাক্ট বিক্রি করছে 90 টাকায়। এখন আপনার কি মনে হয়, কখনোই কি কাস্টমার 10 টাকা লস করে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে? কখনোই কিনবে না। তো প্রোডাক্ট সিলেক্ট করার আগে এটিও কিন্তু একটা বিবেচ্য বিষয় যে প্রোডাক্ট আপনি উৎপাদন করছেন বা সোর্সিং করছেন, যাই করেন না কেন, সো প্রোডাক্টের দাম যদি আপনি আপনার কম্পিটিটরদের থেকে কোনোভাবেই কম রাখতে না পারেন, স্বাভাবিকভাবেই ওই প্রোডাক্ট সিলেক্ট করা আপনার জন্য কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। কারণ পরবর্তীতে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আপনার মার্কেটিং কস্ট খুবই বেড়ে যেতে পারে। তো এটা আপনার জন্য একটা রিস্ক পয়েন্ট। তো এটি আপনি অবশ্যই এড়িয়ে যেতে পারেন। তো এটি হলো মূলত আসলে মাথায় রাখার বিষয় যে প্রোডাক্ট সিলেকশন করার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো, যে কাস্টমারের কাছে অনলাইনে গ্রহণযোগ্যতা আছে কিনা, এবং ওই প্রোডাক্টটি সার্বিকভাবে আমি প্রফিট করতে পারবো কিনা, বা আমার লস হবে কিনা, আমি কম্পিটিটরদের সাথে টেক্কা দিতে পারবো কিনা। ও হ্যাঁ, আমি একটা কথা অবশ্যই বলতে ভুলে গিয়েছি যে আপনারা এখানে অবশ্য একটা ফাঁক রয়েছে। যেমন যতই আপনার কম্পিটিটরদের সাথে আপনি টেক্কা দিতে যদি নাও পারেন, তারপরেও আপনি যদি আপনার ওই সেম প্রোডাক্টের মধ্যে আপনি কোনো একটা ইউনিক সেলিং পয়েন্ট বের করতে পারেন বা একটা ইউনিকনেস বের করতে পারেন, যেটার জন্য আপনার কাস্টমার আপনাকে 10 টাকা না 20 টাকা বেশি দিয়েও কিনবে। সো সেটা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টের ব্যাপারে ভেবেও দেখতে পারেন। সো এটা ক্রিয়েট করা যদিও আসলে খুব একটা সহজ কাজ না, বিশেষ করে যারা স্মল বিজনেস শুরু করবে ভাবছে তাদের জন্য একদমই না। কারণ সবাই কিন্তু যারা স্মল বিজনেস শুরু করে তারা রিসেলিং করার চিন্তাটা বেশি করে, যে আমি প্রোডাক্ট আনবো এবং সেটা অনলাইনে বিক্রি করব। তো সেক্ষেত্রে এটা খুব একটা আসলে ভালো আইডিয়া না। তারপর আমি বললাম, তো আমি একটু সাম আপ করে দিই। সেটা হলো যে প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা আছে কিনা, এবং কম্পিটিটরদের সাথে সেটা আপনি তাল মিলিয়ে সেই প্রোডাক্টের প্রাইসিংটা করতে পারবেন কিনা। তো এবার আসুন সেকেন্ড স্টেপটি হলো থিঙ্ক অ্যাবাউট ইউর ডেলিভারি সিস্টেম।
এটা শুনে অনেকেই ভাবতে পারেন যে ডেলিভারি সিস্টেম নিয়ে আবার এত ভাবনা চিন্তার কি আছে, ডেলিভারি কোম্পানির তো এখন অভাব নেই। তো আসলে ডেলিভারি সিস্টেমটা নিয়েও আপনি একটা প্রোডাক্ট যখন ফাইনাল করতে যাবেন তখন অবশ্যই ভাবার বিষয় আছে। আমি যদি একটা কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা আসলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের একজন ক্লায়েন্ট, তারা আসলে মাটির শোপিস নিয়ে কাজ করতে গিয়েছিল এবং তারা ব্যাপক সাড়া পেয়েছিল, কারণ তাদের প্রোডাক্টটি ছিল খুবই ইউনিক এবং দেখতে নান্দনিক। কিন্তু যখন তারা ওই প্রোডাক্টটি ঢাকার বাইরে পাঠাতে যাচ্ছিল তখন তারা আসলে বুঝতে পারে যে এই প্রোডাক্টটি নিয়ে তারা আর কাজ করতে ঢাকার বাইরে পাঠাতে পারবে না। এর কারণ হলো ঢাকার বাইরে পাঠাতে পাঠাতে কাস্টমারের হাতে পৌঁছাতে পৌঁছাতে আসলে প্রোডাক্টটি ভেঙে যেত, আর স্বাভাবিকভাবেই ভাঙা প্রোডাক্ট একজন কাস্টমার নিবে না। সেই জায়গা থেকে তারা চিন্তা করলো যে তারা তাদের প্রোডাক্ট প্যাকেজিংটি ইমপ্রুভ করবে, কাঠের প্যাকেজিং করে দেন পাঠাবে। যখন তারা এটা চিন্তা করলো এবং সেটার আসলে অ্যাকশনে গেল তখন দেখতে পেল যে আসলে খরচ খুব বেড়ে যাচ্ছিল, তারা কোনোভাবেই কস্ট মিনিমাইজ করতে পারছিল না। আর সে কারণে কিন্তু আসলে কাস্টমার আবার বেশি খরচে নিতে ইচ্ছুক না স্বাভাবিকভাবেই। তো এখন লস দিয়ে তো আসলে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় না। তো তারা কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে আসলে খুব ভালোভাবে আগাতে পারেনি। তো আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে একটা প্রোডাক্ট নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সেটা ডেলিভারিটা আপনি যে এরিয়াতে দিতে যাচ্ছেন সেখানে আপনি দিতে পারবেন কিনা স্বাভাবিকভাবে এটা ভাবতে হবে। এছাড়া আপনি যদি গতানুগতিক কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যান, যেমন ড্রেস, ড্রাই ফুড, অর্নামেন্টস, এগুলো কিন্তু স্বাভাবিকভাবেই পাঠানো যায়। আর এগুলো পাঠানোর ক্ষেত্রে আপনি নর্মালি যে ডেলিভারি সিস্টেম আছে সেটা আপনি মেনটেন করতে পারেন বা সেভাবে আপনি তাদের সাথে ডিল করতে পারেন। তো ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু আবার বলছি, প্রোডাক্ট সিলেক্ট করার আগে অবশ্যই ডেলিভারি সিস্টেমটা নিয়ে ভাবেন। ডেলিভারি আপনি কিভাবে দিবেন, কাস্টমারের হাতে কিভাবে প্রোডাক্টটা নিরাপদে পৌঁছাবে সেটা সম্পর্কে ভাবেন, তারপরে আপনি প্রোডাক্ট সিলেক্টটা করতে পারেন। তো প্রোডাক্ট সিলেকশন এবং ডেলিভারি সিস্টেম আসলেই কিন্তু একে অপরের সাথে একেবারে জড়িত, এটা আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। তো আমি আবারও বলছি, প্রোডাক্ট সিলেকশন করার আগে ডেলিভারি সিস্টেমটা নিয়ে একটু ভেবে দেখবেন। থার্ড স্টেপটি হলো সিলেক্ট ইউর বিজনেস নেম। এই স্টেপে আমরা জানবো কিভাবে আপনি আপনার বিজনেসের জন্য একটি নেম সিলেক্ট করবেন। দেখেন, আপনি বিজনেস করবেন সেটা ঠিক করে ফেললেন, সেজন্য আপনি প্রোডাক্ট সিলেক্ট করলেন এবং ডেলিভারি কিভাবে করবেন সেটাও ফিক্সড করে ফেললেন। এখন নেম সিলেকশন করা কিন্তু জরুরি, কারণ যেহেতু আপনি অনলাইন বিজনেস করবেন এবং আপনার প্রোডাক্টগুলো, আপনার বিজনেসটি অনলাইনে ভিজিবল করবেন, সেজন্য কিন্তু একটা নাম অবশ্যই জরুরি। আর এই নাম সিলেকশনের ক্ষেত্রে আপনার অবশ্যই বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমরা আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে গেলে, আমরা যেহেতু উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, তো দেখতে পাই তারা আসলে খুব অকওয়ার্ড কিছু নাম সিলেক্ট করে, যেগুলোর নেইমের লেন্থ খুব বড়, উচ্চারণ করা কঠিন, যেটা একটা বিজনেস নেমের ক্রাইটেরিয়াই ফিল আপ করে না। সো এটা আপনার ক্ষেত্রে হোক সেটা চাই না। আর সেজন্যই আসলে নেম সিলেকশনের জন্য আপনার কি বিষয়টা মাথায় রাখতে হবে সেটা আপনাকে জানাচ্ছি। সেটা হলো, বিজনেস নেম সিলেক্ট করার আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে নামটা যেন ছোট হয় এবং চেষ্টা করবেন নামের বানানটা যেন সহজ হয়, মানুষ যেন সহজে টাইপ করতে পারে, মানুষ যেন সহজে বলতে পারে, নামটা যেন শ্রুতিমধুর হয়, মানুষ যেন একবার শুনলেই নামটা মনে রাখতে পারে। স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন, আপনার নামটা বা যে কারোর নাম যদি কঠিন হয়, আমরা কিন্তু তাকে ভুলভাল নামে ডাকি। এটা কিন্তু আসলে তাদের বা যে ডাকে তার দোষ না, কারণ নামের স্পেলিং একটু কঠিন হলে স্বাভাবিকভাবে আমরা ভুল নামে ডাকবো বা ওখানে একটা মিসকমিউনিকেশন তৈরি হবে। সো আপনার বিজনেসের নেমের ক্ষেত্রেও যদি সেটা তৈরি হয়, স্বাভাবিকভাবে কিন্তু আপনার জন্য এটা ভালো কিছু না। আর অবশ্যই নেম সিলেক্ট করার আগে ফেসবুকে একটু যাবেন, ফেসবুকে গিয়ে ওই নামে সার্চ করে দেখবেন ওই নামে কোনো পেজ অ্যাভেলেবেল আছে কিনা। যদি থাকে সেটাও কিন্তু আসলে আপনার জন্য ভালো কিছু না, কারণ একটা পেজ স্বাভাবিকভাবে ধরেন অনেক লাইকওয়ালা একটা পেজ আছে, আপনি যদি ওই নামে আবার একটা পেজ ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার ওই পেজটা আসলে মানুষের কাছে পৌঁছাবে না এবং এটা কোনোভাবেই উচিত না। আর একটা বিষয় নেম সিলেকশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার বিজনেসের যে নেমটা, ওইটা ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। কারণ দেখেন, আপনি ডোমেইন অ্যাভেলেবেল না থাকলে ওই নেম নিয়ে আপনি কাজ করলেন, বিজনেসের প্রচার করলেন, মার্কেটিং করলেন, কিন্তু পরবর্তীতে আপনার ডোমেইন অ্যাভেলেবেল না থাকার কারণে আপনি ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারলেন না। তাতে যেটা হলো, আপনার ওই বিজনেসের নামের স্বত্বাধিকারটাই কিন্তু আপনার থাকলো না।
এখন অনেকেই হয়তো ভাবছেন যে নেম সিলেকশন, ডোমেন রেজিস্ট্রেশন বুঝতে পারছেন না, যেহেতু আপনারা শুরু করবেন, বিগিনার। তো আপনাদের জন্য আমাদের ডোমেন রেজিস্ট্রেশন এবং নেম সিলেকশন নিয়ে বিস্তারিত একটা ভিডিও সামনে আসছে। তো সেই ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলেই আপনারা আমাদের সেই নেম সিলেকশন এবং ডোমেন রেজিস্ট্রেশনের পরবর্তী ভিডিওটি পাবেন। এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি এটা নিয়ে আর দীর্ঘায়িত করলাম না। তো এবার আসুন ফোর্থ স্টেপে। ফোর্থ স্টেপটি হলো ডিজাইন ইওর বিজনেস লোগো। দেখেন, আপনার বিজনেসের আপনি নেম সিলেক্ট করে ফেললেন, ডিটারমাইন আপনি কোন নামে আপনার বিজনেসটি পরিচালনা করবেন। তো এখন কিন্তু আপনার বিজনেসের জন্য একটা প্রফেশনাল লোগো ডিজাইন করা একেবারেই আবশ্যক, কারণ লোগো হলো আপনার বিজনেস বা আপনার ব্র্যান্ডের প্রতীক এবং আপনার বিজনেসের আইডেন্টিটি। এখন অনেকেই হয়তো বিগিনার, তো তাদের ক্ষেত্রে হয়তো বা লোগো কি বা লোগো ডিজাইন কি এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তাদের সুবিধার্থে আমি একটু উদাহরণ দিচ্ছি। সেটি হলো, যেমন ধরেন গ্রামীণ ফোনের নাম শুনলে আমাদের মাথায় কিন্তু একটা প্রতীকের কথা আসে, রবির কথা শুনলে একটা প্রতীকের কথা আসে, আরবের কথা শুনলে আমাদের মাথায় একটি প্রতীক আসে, প্রাণ কোম্পানি নাম যখন আমরা শুনি তখনও তাদের একটা প্রতীক আমাদের মাথায় আসে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার বিজনেসের নামটিও যদি যখন মানুষ শুনবে তখন যেন তার মাথায় একটা প্রতীক ঘোরে। স্বাভাবিকভাবে এটা খুব প্রয়োজনীয় একটা বিষয় যে কোনো বিজনেসের জন্য, অফলাইন হোক বা অনলাইন হোক। আর অনলাইনে যেহেতু আপনি এটি মার্কেটিং করবেন বা প্রচার করবেন, সেজন্য কিন্তু আপনার বিজনেস বা ব্র্যান্ডের আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার একটা লোগো ডিজাইন করা আবশ্যক। এখন এই লোগো ডিজাইন করার ক্ষেত্রে আপনারা নিজেও করতে পারেন, কিন্তু নিজে আসলে শিখে ডিজাইন করা একটু টাফ বা ঝামেলাপূর্ণ কাজ স্বাভাবিকভাবেই। তো এক্ষেত্রে আপনি কোনো গ্রাফিক্স ডিজাইনকে হায়ার করতে পারেন বা কোনো কোম্পানি থেকে করাতে পারেন। এখন আসলে এই ধরনের সাপোর্টগুলো খুবই সাশ্রয়ী মূল্যে অনেক কোম্পানি বা অনেক গ্রাফিক্স ডিজাইনারই দিয়ে থাকছে। তো আপনাদের জানার সুবিধার্থে বলে রাখছি, আমাদের বিজনেস এক্সপার্ট থেকেও কিন্তু আমরা এই ধরনের সাপোর্ট দিয়ে থাকি। আপনাদের লোগো ডিজাইন রিলেটেড কোনো সাপোর্টের প্রয়োজন হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকা নাম্বারটিতে কল করবেন। আশা করি আপনারা এই রিলেটেড সাপোর্ট পাবেন। তো এবার আসুন ফিফথ স্টেপে। ফিফথ স্টেপটি হলো পাবলিশ ইওর বিজনেস অনলাইন। এতক্ষণ আমরা যে কথা বললাম প্রোডাক্ট সিলেকশন নিয়ে, ডেলিভারি সিস্টেম নিয়ে, নেম সিলেকশন, লোগো ডিজাইন নিয়ে, এগুলো সব কিছুই কিন্তু ছিল আপনার বিজনেসটা পাবলিশ করার পূর্ব প্রস্তুতি। এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখন সময় আপনার বিজনেসটা পাবলিশ করার। এখন বিজনেস অনলাইনে পাবলিশ করার ক্ষেত্রে আপনি বেশ কিছু উপায় ফলো করতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু উপায় হলো, আপনি মার্কেট প্লেস ব্যবহার করতে পারেন। বাংলাদেশের জন্য জনপ্রিয় মার্কেট প্লেসগুলো হলো দারাজ, ইভ্যালি, আজকের ডিল, বাগডুম। এগুলো ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্ট প্রমোট করতে পারেন বা সেল করতে পারেন। এক্ষেত্রে তারাই আপনার প্রোডাক্টের মার্কেটিং বা বিজ্ঞাপন দিবে। আপনি শুধু সেখানে আপনার প্রোডাক্ট আপলোড করবেন বা মেনটেন করবেন। আরেকটি উপায় হলো আপনার ওয়েবসাইট বিল্ড করে সেখানে আপনি আপনার প্রোডাক্টের প্রমোশন করতে পারেন। এক্ষেত্রে আপনার নিজ উদ্যোগে আপনার ওয়েবসাইটটি ডেভেলপ করে নিতে হবে এবং এটা শুরুর দিকে একটু ব্যয়বহুল উপায়। কিন্তু বাংলাদেশের জন্য জনপ্রিয় উপায়টি হলো, বাংলাদেশের সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আসলে নিজের অনলাইন বিজনেসটি শুরু করে। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে বাংলাদেশে যেহেতু ফেসবুক খুব জনপ্রিয়, তো সেক্ষেত্রে আসলে আপনিও শুরু করতে পারেন ফেসবুকের মাধ্যমে আপনার অনলাইন বিজনেসটি। ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি আপনার একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন, সেটাকে আপনি অপটিমাইজ করবেন এবং সেখানে আপনি আপনার প্রোডাক্টের প্রমোশন করবেন। কিন্তু এখানে অবশ্যই ফেসবুক পেজ ক্রিয়েট করেই শুধু প্রোডাক্ট আপলোড দিলে হবে না, আপনার পেজটাকে অপটিমাইজ করে নিতে হবে। পেজ অপটিমাইজের ক্ষেত্রে আসলে আপনার ওই যে প্রফেশনাল লোগোটা আপলোড করা উচিত, কভার ফটোটা অপটিমাইজ একটা কভার ফটো, প্রফেশনাল ডিজাইনার একটা কভার ফটো আপলোড করা উচিত এবং পেজের আদার্স আরও কিছু সেটিংস আছে যেগুলো ঠিক করে নিলে আপনার পেজটা অপটিমাইজ হবে এবং আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন বা প্রমোশন করার জন্য একটা উপযুক্ত জায়গা হবে। এখন আসলে পেজ অপটিমাইজেশন নিয়ে যদি আমি এই ভিডিওতে কথা বলি তাহলে ভিডিওটি খুবই দীর্ঘ হয়ে যাবে, তাই আমি আর অপটিমাইজেশন নিয়ে এই ভিডিওতে কিছু বললাম না। আগামীতে আমাদের একটি ভিডিও আসছে যেটাতে আমরা পেজ অপটিমাইজেশন নিয়ে কথা বলবো। তো অবশ্যই আমাদের সেই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তো এবার আসুন স্টেপ নাম্বার 6 এ। 6 নাম্বার স্টেপটি হলো মেইনটেইন ইওর বিজনেস সাইট।
তো গত স্টেপেই কিন্তু আমরা জেনেছি বাংলাদেশের জন্য জনপ্রিয়, সহজ এবং কার্যকরী উপায়টি হলো ফেসবুকের মাধ্যমে অনলাইন বিজনেস করা। তো ফেসবুকের মাধ্যমে আমরা এটাও জেনেছিলাম গত স্টেপে যে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার পেজ ক্রিয়েট করলেন এবং আপনার পেজটা অপটিমাইজ করলেন, সব কিছুই হলো। তো এখন তো আপনার অবশ্যই পেজটাকে মেনটেন করতে হবে। তো এই স্টেপে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। পেজ মেনটেন করার ক্ষেত্রে আপনার অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনার ডেইলি বেসিসে পেজটাকে মেনটেন করতে হবে। সেখানে আপনার কন্টেন্ট আপলোড করতে হবে, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেগুলো আপলোড করতে হবে এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কন্টেন্টগুলো আপলোড করতেন সেগুলোর জন্য সুন্দর, নান্দনিক এবং প্রফেশনাল হয়। কারণ কোনো অসুন্দর জিনিস বা প্রফেশনাল না এরকম কোনো জিনিস কিন্তু আপনার থেকে স্বাভাবিকভাবে একজন মানুষ ভালোভাবে গ্রহণ করবে না। আর যেহেতু আপনি এখানে একজন বিজনেস পারসন এবং ওটা একটা বিজনেস পেজ, সেখান থেকে অবশ্যই সবাই ভালোটা দেখতে চায় এবং সেটা আপনাকে মাথায় রেখে সুন্দর এবং আকর্ষণীয় কন্টেন্টগুলো আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্টের ফটোগ্রাফি করেন বা ভিডিওগ্রাফি করেন, সেটা যেন সুন্দর হয়, সুন্দর করে ফটো তুলবেন এবং ভিডিও করলে সেটা যেন সুন্দর করে করেন, সেটাও মাথায় রাখতে হবে। এবং আরও একটা বিষয় সেটা হলো অনেকেই যেটা করে পেজ খুলে কয়েকটা পোস্ট করে জাস্ট পেজটা রেখে দেয়, সেটা কখনোই করা যাবে না। অবশ্যই ডেইলি বেসিসে পেজটা মেনটেন করতে হবে। মিনিমাম পেজটা যদি আপনি পেজ থেকে ভালো আউটপুট পেতে চান, পেজে ভালো এনগেজমেন্ট ধরে রাখতে চান, তাহলে কিন্তু আপনার পেজে ডেইলি 3 থেকে 4টা করে পোস্ট করা উচিত এবং প্রত্যেকটা পোস্ট অবশ্যই সেল পোস্ট হওয়া উচিত না, সেগুলো যেন পিপলকে এনগেজ করে সেরকম পোস্ট আপনার আপলোড করা উচিত। কারণ আপনার পেজে যারা অলরেডি লাইক দিয়ে রেখেছে তাদের সাথে কিন্তু আপনার একটা কানেকশন ধরে রাখতে হবে, সেটার জন্য কিন্তু আপনার ওই কন্টেন্টগুলো কার্যকরী ভূমিকা রাখবে। এবং আপনার পেজে যদি আপনি প্রতিনিয়ত পেজে কন্টেন্ট আপলোড করতে থাকেন, মানে এটাকে মেনটেন করতে থাকেন, তাহলে কিন্তু একসময় আপনার পেজটা নিউজ ফিডেও মানুষের কাছে সাজেশনে দেখাবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই পেজ ক্রিয়েট করে জাস্ট রেখে দিবেন না, পেজটাকে অবশ্যই সুন্দর করে প্রফেশনালি মেনটেন করবেন। তো এবার আসুন লাস্ট এবং 7th স্টেপে। 7th স্টেপটি হলো প্রমোট ইউর বিজনেস। গত স্টেপে আমি বলেছিলাম যে আপনার বিজনেস পেজটিকে মেনটেন করার কথা। তো ধরে নিলাম আপনি পেজটি মেনটেন করছেন, এখন আপনার আপনি পেজটি মেনটেন করছেন এবং নিয়মিত কন্টেন্ট আপলোড দিচ্ছেন। এখন এই কন্টেন্ট দেখার জন্য কিন্তু আপনার নির্দিষ্ট সংখ্যক মানুষের প্রয়োজন হবে এবং আপনি স্বাভাবিকভাবেই চাইবেন যে আপনার বিজনেস পেজটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাক এবং বেশি সেল জেনারেট হোক। তো সেটার জন্য যেটা করতে পারেন, আপনি আপনার বিজনেস পেজটিকে প্রমোট বা বুস্টিং করতে পারেন, যাতে করে আপনি বেশি সেল জেনারেট করতে পারবেন এবং বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এবং এই প্রমোশন করার জন্য ফেসবুকের একটি পেইড উপায় রয়েছে। মানে আপনি ফেসবুকে যদি কিছু সংখ্যক ডলার দেন, ফেসবুক আপনার বিজনেস পেজটিকে প্রমোট করে কিছু সংখ্যক মানুষকে দেখাবে, যারা আপনার পেজে লাইক বা ফলো করবে। তো তারাই আপনার পেজে অ্যাকচুয়ালি অডিয়েন্স বা পটেনশিয়াল কাস্টমার হিসেবে রয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুকের পেইড প্রমোশনের মাধ্যমে আপনার বিজনেস পেজটিকে প্রমোট করতে পারেন এবং এটা একসময় আপনার বিজনেস এক্সপ্যান্ড করতে গেলে অবশ্যই দরকার পড়বে। তো প্রমোশন নিয়ে আসলে বলতে গেলে অনেক কথা বলা যায়। তো এই একটা ভিডিওতে আসলে প্রমোশন নিয়ে বলে শেষ করা যাবে না, তাও শেষ করতে হচ্ছে কারণ ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। তো হয়তো বা অন্য কোনো ভিডিওতে আমি প্রমোশন নিয়ে দীর্ঘ কোনো ভিডিও বা বিস্তারিত কোনো ভিডিও আসবে, সেই ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো মোটামুটি এখন আমরা সবগুলো স্টেপ জানলাম, 7টা স্টেপ সম্পর্কে জানলাম। এখন এই যারা আসলে অনলাইন বিজনেস শুরু করার কথা ভাবছেন বা অনলাইন বিজনেস শুরু করেছেন কিন্তু ভালো মতো আপনারা শুরু করেননি বা শুরু করতে পারেননি, তারা আসলে এই স্টেপগুলো ফলো করুন এবং স্টেপগুলো ফলো করে যদি আপনি বিজনেসটি শুরু করেন, তাহলে ধরে নেওয়া যায় যে আপনি আসলে শুরুতেই হতাশ হবেন না বা ব্যর্থ হবেন না। তো যারা আসলে শুরু করার কথা ভাবছেন তারা অবশ্যই এখন আমার মনে হয় ভিডিওটি দেখার পরে আপনার কাছে একটু হলেও ধারণা পেয়েছেন যে কিভাবে আপনি আসলে শুরু করতে পারবেন। তো এভাবে আপনি শুরু করে দিন, আশা করছি ভালো করবেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন এবং অন্যকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।